অ্যাসেট অ্যালোকেশন কি এবং আমাদের যে ফাইন্যান্সিয়াল গোল আমরা সেট করি বা আপনি যে ফাইন্যান্সিয়াল গোল সেট করেছেন তাতে অ্যাসেট অ্যালোকেশনের গুরুত্বই বা কি আছে। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন finsolution.com। এই চ্যানেলের মাধ্যমে আমি পার্সোনাল ফাইন্যান্সের যে জটিল বিষয়বস্তুগুলো আছে সেগুলোকে সহজ এবং সরলভাবে আপনাদের কাছে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি পরিবেশন করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভিডিওটি ইনফরমেশন যুক্ত মনে হয় তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে finsolution.com চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। এর ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে দেব তার ফার্স্ট নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন ইনভেস্টর, আজকের ভিডিও শুরু করা যাক। নর্মাল ভাবে অ্যাসেট অ্যালোকেশন বলতে আমরা এটাই বুঝি যে যেখানে আপনি যে একটি পোর্টফোলিও বানাচ্ছেন আপনার ইনভেস্টমেন্টের, সেই পোর্টফোলিওতে আপনার বিভিন্ন অ্যাসেট যাতে থাকে। অর্থাৎ এটাকে আমরা এইভাবে আলোচনা করতে পারি যে ধরুন সাপোজ কি কি অ্যাসেট বর্তমানে আমাদের এখানে পাওয়া যায়। যদি দেখেন নর্মালি কিন্তু 4টা অ্যাসেট কিন্তু আমরা ইন জেনারেল কিন্তু আমরা দেখতে পাই, যার মধ্যে প্রথম হচ্ছে সেটা হচ্ছে ইকুইটি। এই ইকুইটিটা কি? ইকুইটি আপনার থ্রু মিউচুয়াল ফান্ড হতে পারে, থ্রু আপনার যে ডাইরেক্ট কোম্পানি স্টক আছে তার থ্রুতে হতে পারে। সেকেন্ড কি? ডেট। ডেট বলতে কি হচ্ছে ঋণপত্র, অর্থাৎ ব্যাংকের এফডি হতে পারে, বিভিন্ন মিউচুয়াল ফান্ডের যে ডেট স্কিমগুলো আছে সেগুলো হতে পারে, বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটিজ, ডিবেঞ্চার, বন্ড, এগুলো সব ডেট অ্যাসেটের মধ্যে পড়ে। থার্ড আমরা বলতে পারি সেটা হচ্ছে কোমোডিটি। বর্তমানে কোমোডিটির মধ্যে আপনি গোল্ড সিলভারকে ধরতে পারেন, তার কারণ এই গোল্ড সিলভারও কিন্তু আপনি বর্তমানে পেপার ফর্মে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এছাড়া ফিজিক্যালও কিন্তু আপনি যদি সেই অ্যাসেট রাখেন সেটাও কিন্তু আপনার এই অ্যাসেট অ্যালোকেশনের মধ্যে আসবে। আর ফোর্থ যেটা হলো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড, অর্থাৎ আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করবেন সেই টাকাটা খালি যে ভারতবর্ষের মার্কেটেই সেটা ইনভেস্টমেন্ট হবে তা নয়, সেটা ভারতবর্ষের বাইরে ইন্টারন্যাশনালি যে সমস্ত কোম্পানিগুলো আছে সেই সমস্ত দেশের কোম্পানিগুলোতেও ইনভেস্টমেন্ট হবে, সেটাকে বলছে ইন্টারন্যাশনাল ফান্ড। অর্থাৎ একজন ইনভেস্টর যদি তার যে পোর্টফোলিও বা তিনি যে একটি গোল নিয়ে চলছেন, সে গোলটা তার রিটায়ারমেন্ট হতে পারে, সে গোলটা তার বাচ্চার এডুকেশন হতে পারে, সে গোলটা তার বাড়ি কেনা, গাড়ি কেনা, এটসেট্রা, যে কোনো গোলই হোক না কেন, তার যে জমানো টাকা সেই টাকাটা যদি একটি সুনির্দিষ্টভাবে একটি অ্যাসেট অ্যালোকেশন করে যদি ইনভেস্টমেন্ট করা হয় তাহলে কিন্তু দেখা গেছে যে তার টাকাটা কিন্তু স্মুথলি বাড়ে এবং তাকে কিন্তু টেনশন বেশি নিতে হয় না। নর্মালি এটা বলা হয়, আপনারা জানেন যে কোনো সময় একটা বাস্কেটের মধ্যে সব ডিম রাখতে নেই। তার কারণ হচ্ছে কোনো কারণে যদি বাস্কেটটা পড়ে যায় তাহলে কিন্তু সব ডিমগুলো একসঙ্গে ভেঙে যায়। ইকুয়ালি কিন্তু আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আপনার পুরো ইনভেস্টমেন্টটা একটাই নির্দিষ্ট সেক্টরে রাখাটা কিন্তু খুব রিস্কি। তার কারণ যদি ওই সেক্টরটা পারফর্ম না করে তাহলে কিন্তু তার এফেক্ট আপনার পুরো ইনভেস্টমেন্টটার উপরে এসে পড়ে। তার জন্য কিন্তু অ্যাসেট অ্যালোকেশনের গুরুত্ব কিন্তু অপরিসীম। শেয়ার বাজার কখনোই সব সময় একই রকম চলে না। কোনো সময় আপনি দেখবেন 15% বেড়ে গেছে, আবার কোনো সময় দেখবেন 20% কমে গেছে, আবার অনেক সময় যদি কোনো ইভেন্ট ঘটে যায় সেই ইভেন্টের ফলে দেখা যায় যে মার্কেটে শার্পলি কিন্তু ডাউনফল আসে এবং সেই মার্কেটটা কিন্তু আবার তার পূর্বের জায়গায় যেতে অনেকটা কিন্তু সময় নিয়ে নেয়। সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 4 বছর হতে পারে। এবারে ধরুন আপনি একটা প্ল্যানিং করে আপনি এগোচ্ছেন, একটা গোল নিয়ে এগোচ্ছেন, হয়তো দেখা গেল আপনার ঠিক গোল যে সময়টা আসবে তার ঠিক 2 বছর আগেই মার্কেটে কোনো একটা কারণে কিন্তু এরকম ক্র্যাশ চলে এলো এবং দেখা গেল আপনার টাকা যখন দরকার পড়বে তখন কিন্তু মার্কেট তখনও কিন্তু রিকভারি করলো না। এর ফলে কি হবে? আপনার যে গোল সেই গোলের যে অ্যামাউন্ট সেটা কিন্তু আপনি টাচ করতে পারবেন না। ওই জন্য সব সময় কিন্তু আপনি যদি আপনার টাকাটাকে অ্যাসেট অ্যালোকেশনের মাধ্যমে বিভিন্ন জায়গায় যদি রাখেন
তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার রিস্ক কিন্তু অনেকাংশে কমে যাবে। এই যে মার্কেট যে পড়ে যায় বিভিন্ন ইভেন্টের জন্য, সেটা আপনাদেরকে আমি একটা চার্টের মাধ্যমে যদি দেখাই আপনারা কিন্তু বুঝতে সুবিধা হবে। তো চলুন আপনাদেরকে আমি স্ক্রিনে নিয়ে যাই। তো দেখুন এখানে আপনার মার্কেট বিভিন্ন সময়ে বিভিন্ন পড়েছে। যদি আমি ধরি প্রথম আপনার মার্কেট প্রায় 35% পড়ে গেছিল যখন আপনার কেতন পারেখ স্ক্যামটা দেখা যায়, এবং সেই সালটা কত ছিল? 11/2/2000 সাল। অর্থাৎ 11/2/2000 সালে যখন কেতন পারেখ স্ক্যাম হয় তখন কিন্তু মার্কেট 35% পর্যন্ত পড়েছিল, অর্থাৎ নিফটি 50 টিআরআই। এবং এই যে মার্কেট পড়েছিল এটা কিন্তু একদিনে পড়েনি। এই মার্কেটটা পড়েছিল আপনার 11/2/2000 সাল থেকে 18/10/2000 সাল পর্যন্ত। অর্থাৎ প্রায় ধরুন 8 মাসে মার্কেট কিন্তু 35% পড়ে গেছিল। অর্থাৎ যদি আমি দিন হিসাবে দেখি, আপনারা চার্টে দেখতে পাবেন এই যে আপনার ড্রডাউন, এটা প্রায় 250 দিন ধরে কিন্তু পড়েছিল। তার পাশে দেখুন লেখা আছে যে লেন্থ অফ রিকভারি। মার্কেট সেই আগের পজিশনে ফিরে আসতে কতদিন সময় নিয়েছিল? 1389 দিন সময় নিয়েছিল পূর্বের জায়গায় ফিরে আসতে। এরকম এই চার্টটাতে আপনি এরকম অনেক ইভেন্ট দেখতে পাবেন যেখান থেকে আপনারা কিন্তু একটা আইডিয়া নিতে পারবেন যে মার্কেটে যখন এরকম ইভেন্ট আসে তখন কিন্তু মার্কেট পড়ে, এবং এই পড়ার সময়সীমাটা কিন্তু ফিক্সড নয়। সেটা কম দিনেও হতে পারে, বেশি দিনও হতে পারে। যেমন আপনাকে একটা মার্কেট রিকভারি করে আসতে বেশি দিনের দেখালাম, একইভাবে আমি যদি কম দিনের যদি দেখি তাহলে দেখুন এখানে কোভিড-19, সবাই জানেন কোভিড-19 ক্ষেত্রে আপনার মার্কেট পড়া শুরু হয়েছিল 20/2/2020 সালে, এবং এটা পড়েছিল 23/3/2020 পর্যন্ত। কত পার্সেন্ট? 37% মার্কেট তার কিন্তু উপর লেভেল থেকে পড়ে গেছিল। অর্থাৎ 32 দিন সময় লেগেছিল মার্কেট পড়তে, এবং এই মার্কেটই আবার তার আগের জায়গায় ফিরে আসতে সময় নিয়েছিল 259 দিন। অর্থাৎ খুব কম পিরিয়ডের মধ্যে মার্কেট কিন্তু টোটাল রিকভারি করে নিয়েছিল। অতএব যেহেতু আপনার বা আমার জানা নেই যে মার্কেট কবে পড়বে বা এমন কি আগামী দিনে কি ইভেন্ট আছে যাতে মার্কেট পড়ে যেতে পারে এবং কত দিন ধরে সেই মার্কেটটা পড়বে, আর সেই মার্কেটটা রিকভারি হতে কত দিন সময় নেবে, এটা যেহেতু জানা নেই, তার জন্য কিন্তু একটা অ্যাসেটে টাকাটা রাখা কিন্তু একটু রিস্কি। এই জন্যই কিন্তু আপনার ইনভেস্টমেন্টে অ্যাসেট অ্যালোকেশনটা কিন্তু খুবই দরকারি। এবারে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে অ্যাসেট অ্যালোকেশন আপনার যে এই যে রিস্ক, সেই রিস্কটাকে কিভাবে কমায়, এটাও আমি আপনাদেরকে একটা টেবিলের মাধ্যমে দেখাবো। তো চলুন আপনাদেরকে ডাইরেক্ট আমি সেই টেবিলটাই নিয়ে যাই, সেখান থেকে দেখালে আপনাদের কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে। দেখুন এবারে যে টেবিলটা আপনারা দেখছেন, এই টেবিলে আগে যে ইভেন্টগুলো হয়েছিল সেই ইভেন্টকেই আমরা তুলে ধরেছি, যে সেই ইভেন্টে আপনার পিওর ইকুইটি থাকলে কি অবস্থা হতো বা বাকি অ্যাসেট থাকলে কি হতো। এখানে আপনি দেখতে পাবেন যে কেতন পারেখ স্ক্যামের ক্ষেত্রে যদি আপনার 100% ইকুইটি থাকতো তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও 35% কিন্তু আপনার নেগেটিভ হয়ে যেত। ইকুয়ালি যদি আপনি দেখেন যে যদি আপনার যে পোর্টফোলিও তাতে যদি 65% ইকুইটি আর যদি 35% ডেট, এইভাবে যদি আপনি আপনার পোর্টফোলিওটাকে সাজাতেন, অর্থাৎ দুটো অ্যাসেটকে যদি আপনি নিয়ে ইনভেস্টমেন্ট করতেন, তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও 15% কিন্তু ডাউন হতো। একইভাবে যদি আপনি ধরুন ইকুইটি 50% রাখতেন এবং ডেট যদি আপনি 50% রাখতেন, তাহলে কি হতো? তখন কিন্তু আপনার মার্কেট পড়ার সময় 11% পড়তো। আর যদি 25% ইকুইটি এবং 75% আপনার যদি ডেট থাকতো তাহলে কিন্তু কেবল 6% পড়তো। অর্থাৎ আপনি একটা এক্সাম্পল থেকে আপনি বুঝতে পারলেন যে একজন ব্যক্তি যদি সে পিওর ইকুইটিতে ইনভেস্টমেন্ট করতো, আর 2000 সালে যখন কেতন পারেখ স্ক্যাম হয়েছিল তখন কিন্তু তাহলে তার যে মূল টাকা সেটা প্রায় 35% কমে যেত। কিন্তু সেই ব্যক্তিটি যদি একটু বুদ্ধি করে তার পুরো 100% টাকা ইকুইটিতে না রেখে অ্যাসেট অ্যালোকেশনের মাধ্যমে ইকুইটি এবং ডেট দুটোকে মিশিয়ে যদি ইনভেস্টমেন্ট করতো, তাহলে কিন্তু তার এই এফেক্টটা তার পোর্টফোলিওতে অতটা বেশি প্রভাব ফেলতো না। তার চার্ট আপনাকে দেখালাম এবং এখান থেকে আপনারা কিছুটা আইডিয়া কিন্তু আপনারা নিয়ে নিয়েছেন যে অ্যাসেট অ্যালোকেশনটা কিভাবে মার্কেটের রিস্কটাকে মিনিমাইজ করতে পারে।
এবার হয়তো আপনি বলবেন যে দেখুন, আপনি তো বলে দিলেন যে 50% ইকুইটি, 50% ডেট, বা 75% ডেট, 25% ইকুইটি, অথবা 75% ইকুইটি, 25% ডেট। তো এই রেশিওটাকে কিভাবে আপনি মেজার করবেন? অর্থাৎ সোজা কথা, আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাসেট অ্যালোকেশনটা করবেন কিভাবে? দেখুন, এর কিছু পদ্ধতি আছে। প্রথম কথা হলো, যখনই আপনি কোনো অ্যাসেট অ্যালোকেশন করবেন আপনার ইনভেস্টমেন্টে, তখন কিন্তু সবার আগে যেটা আসে সেটা হচ্ছে আপনার রিস্ক অ্যাপেটাইট কত আছে, অর্থাৎ কতটা রিস্ক আপনি নিতে পারেন। সেকেন্ড যেটা আসে যে টাইম অফ হরাইজন, অর্থাৎ কত দিনের জন্য আপনি ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন। থার্ড যেটা আসে সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল গোল। এই তিনটেকে আপনাকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে, এবং এই তিনটের উপর ভর করেই কিন্তু আপনাকে আপনার অ্যাসেট অ্যালোকেশন ঠিক করতে হবে। তবে সব বিষয়ে একটা থাম রুল থাকে, সেটা আপনারা জানেন। তো যদি আপনি বলেন যে দেখুন, আমি তো এত ঠিক করতে পারবো না, একটা সিম্পল ভাবে এক কথায় আমাকে বুঝিয়ে দিন যে আমি কি করে আমার অ্যাসেট অ্যালোকেশন করব, অর্থাৎ আমি কত পার্সেন্ট ইকুইটি রাখবো, কত পার্সেন্ট ডেট রাখবো। তাহলে সিম্পল ভাবে যদি আমি বলি, সব থেকে ইজিয়েস্ট প্রসেস যেটা আপনি কোনোদিন ভুলবেন না, সেটা হলো আপনার এজ। আপনার বয়স যত, তাকে 100 দিয়ে আপনাকে বিয়োগ করতে হবে। সাপোজ ধরুন যে তাহলে কারো এজ যদি 40 বছর হয়, তাহলে তাকে 40% ডেট ফান্ডে রাখতে হবে, আর 60% তাকে ইকুইটিতে রাখতে হবে। কারো যদি বয়স 30 বছর হয়, তাহলে 30% তাকে রাখতে হবে ডেট ফান্ডে, 70% রাখতে হবে তাকে ইকুইটিতে। অর্থাৎ সিম্পল ভাবে, যত আপনার বয়স বাড়তে থাকবে, তত আপনি কিন্তু আপনার ইকুইটির যে পোর্শন সেটা কমাতে থাকবেন, আর ডেট যে পোর্শন সেটা আপনি বাড়াতে থাকবেন। ভিডিওর প্রথমেই বলেছিলাম, অ্যাসেট অ্যালোকেশনের ক্ষেত্রে আপনি 4 ধরনের অ্যাসেটকে আপনি সিলেক্ট করতে পারেন, যার মধ্যে একটা ইকুইটি, একটা ডেট, একটা গোল্ড অ্যান্ড সিলভার, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড। তো কেন এই 4টা অ্যাসেট ক্লাসকে আমি বলেছিলাম, তার পিছনে রিজন হচ্ছে যে বিভিন্ন সময়ে সব অ্যাসেট কিন্তু সমানভাবে কাজ করে না। আপনাকে আমি একটা টেবিল দেখাচ্ছি, সেই টেবিলে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন সালে এই 4টা যে আমি বললাম অ্যাসেট, সেই 4টা অ্যাসেট কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে পারফর্ম করেছে। অর্থাৎ কোনো সময় হয়তো গোল্ড খুব ভালো পারফর্ম করেছে, কোনো সময় ইকুইটি খুব ভালো পারফর্ম করেছে, কোনো সময় ইন্টারন্যাশনাল ফান্ড খুব ভালো পারফর্ম করেছে। তো এই চার্টটা দেখে আপনি বুঝতে পারবেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাসেট ক্লাস বিভিন্নভাবে পারফর্ম করেছে। তার জন্য কি হয়, যে আপনি যদি পুরো 4টা যে অ্যাসেট ক্লাস আছে সেটা নিয়ে যদি ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু রিটার্ন পাওয়ার চান্স অনেক বেড়ে যায়, এবং রিস্ক কিন্তু তুলনামূলক কমে যায়। চলুন আপনাদেরকে আমি চার্টে নিয়ে যাই, সেখানে গেলে আপনাদের এটা আরো বেশি ক্লারিটি চলে আসবে। দেখুন, আপনারা এখানে যে চার্টটা দেখতে পাচ্ছেন, এখানে 4টে কালার দেওয়া হয়েছে: ইকুইটি, ডেট, গোল্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল ফান্ড। আমি যদি 2025 সালে দেখি, দেখুন সব থেকে বেশি পারফর্ম করেছে সে কিন্তু হচ্ছে গোল্ড। আবার কত পার্সেন্ট, প্রায় 60%-এর উপরে রিটার্ন দিয়েছে, সেটা আপনারা জানেন যে গত বছর গোল্ড কিভাবে পারফর্ম করেছে। তারপরে দেখুন, এখানে পারফর্ম করেছে ইন্টারন্যাশনাল ফান্ড, সেকেন্ড যে ক্যান্ডেলটা আপনি দেখছেন, প্রায় 20%-এর উপরে রিটার্ন দিয়েছে। তারপরে কিন্তু পারফর্ম করেছে ইকুইটি, এবং তারপর করেছে ডেট। একইভাবে আমি যদি তার ঠিক 1 বছর আগে যাই, অর্থাৎ 2024 সালে, এখানে আপনি দেখতে পাবেন যে ইন্টারন্যাশনাল ফান্ড সব থেকে বেশি পারফর্ম করেছে ভালো। তার কারণ ইন্টারন্যাশনাল ফান্ডের ক্যান্ডেলটা দেখুন সব থেকে লম্বা, প্রায় 20%-এর উপরে। তারপর পারফর্ম করেছে গোল্ড, তারপর আপনার ডেট অ্যান্ড ইকুইটি নর্মাল পারফর্ম করেছে। এরকম করে দেখুন প্রত্যেকটা বছর যদি আপনি দেখেন, দেখবেন যে এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন সেক্টর কিন্তু বিভিন্ন বিভিন্ন সময়ে টপ করেছে। একইভাবে ধরুন আমি এমন একটা দেখবো যেখানে একটা অ্যাসেট পুরো নেগেটিভ রিটার্ন দিচ্ছে। যেমন ধরুন যদি আমি 2021 সালে দেখি, এখানে দেখুন ইকুইটি আপনার 20% নেগেটিভ রিটার্ন দিচ্ছে। সেখানে আপনি যদি ডেট দেখেন, ডেট সামান্য রিটার্ন দিয়েছে, কিন্তু গোল্ড রিটার্ন দিয়েছে প্রায় 30%-এর মতো, এবং ইন্টারন্যাশনাল ফান্ডও প্রায় 15 থেকে 17% রিটার্ন দিয়েছে। কোনো ব্যক্তি যদি 2021 সালে তার পুরো টাকা যদি ইকুইটিতে রাখতো, তাহলে কিন্তু সে প্রায় 20%-এর উপরে কিন্তু সে লস বুক করতো। অথচ সেই ব্যক্তি যদি তার 100 টাকাটাকে এই 4টা অ্যাসেটের মধ্যে 25-25-25 করে যদি ভাগ করে দিত, তাহলে কিন্তু সে লস বুক করতো না। তার কারণ ইকুইটি নেগেটিভ রিটার্ন দিলেও গোল্ড কিন্তু পজিটিভ রিটার্ন দিয়েছে, ইন্টারন্যাশনাল ফান্ড পজিটিভ রিটার্ন দিয়েছে।
সেই জায়গায় কি হতো, রিব্যালেন্সিং কিন্তু হয়ে যেত। এবারে রিব্যালেন্সিং এর যখন কথা এলো, তো এবারে আমি আপনাদেরকে বলবো যে রিব্যালেন্সিং কি। তো রিব্যালেন্সিং কি সেটা একটু আগে আপনাকে বললাম, যে বিভিন্ন অ্যাসেট ক্লাসে যদি আপনি টাকাটা রাখেন তাহলে অটোমেটিক একটা রিব্যালেন্সিং হয়ে যাচ্ছে। এছাড়াও আপনি কিন্তু রিব্যালেন্সিং আপনাকে আপনার পোর্টফোলিওতে মাঝে মাঝেই করতে হবে। কেন করতে হবে? এক সিম্পল আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনার টাকাটা ডেট অ্যান্ড ইকুইটির মধ্যেই সীমাবদ্ধ আছে। এরপর ধরুন আপনি ডেট ফান্ডে 50% টাকা রেখেছেন, ইকুইটিতে 50% টাকা রেখেছেন। এবারে নর্মালি আপনারা জানেন ডেট ফান্ডের রিটার্ন কিন্তু ইকুইটির মতো অত ভালো দেয় না। তো ডেট ফান্ডের রিটার্ন কম দেয়, আর ইকুইটি রিটার্ন কিন্তু ডেটের তুলনায় বেশি দেয়। এর ফলে কি হবে, 2-3 বছর পর দেখা যাবে আপনি যে 50-50 করে রেখেছিলেন সেখানে কিন্তু অ্যাসেট অ্যালোকেশন আর 50-50 থাকবে না, ইকুইটির পোর্শন কিন্তু বেড়ে যাবে, যেহেতু ইকুইটি মার্কেট বেশি রিটার্ন দিচ্ছে, আর ডেটের পোর্শন কিন্তু কমে যাবে। এই জন্য আপনার পোর্টফোলিওকে প্রতি 1 বছর 2 বছর 3 বছর ছাড়া ছাড়া আপনাকে কিন্তু রিব্যালেন্সিং করতে হবে। অর্থাৎ যে পরিমাণ ইকুইটি বেড়ে গেল সেই এক্সট্রা অ্যামাউন্টের টাকাটা কিন্তু আপনাকে ডেট ফান্ডে সুইচ করে দিতে হবে, এবং এই প্রসেসটা কিন্তু কন্টিনিউয়াস হতে থাকবে। এছাড়াও আপনাকে বলেছিলাম যে যদি আপনি সিম্পল ভাবে যেতে চান তাহলে আপনার এজ যত, সেই এজের পরিমাণে আপনি কিন্তু সেখানে ডেট ফান্ডে টাকা রাখবেন। তাহলে এক্ষেত্রে যখন আপনার বয়স বাড়বে অটোমেটিক কিন্তু আপনাকে তখন ডেটের পোর্শন বাড়াতে হবে, ইকুইটির পোর্শন কমাতে হবে। এটাকেই বলছে রিব্যালেন্সিং, এবং এটাকে কিন্তু আপনার পোর্টফোলিওতে কন্টিনিউ কিন্তু করে যেতে হবে। তবে বর্তমানে অনেক সুবিধাও করে দিয়েছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি। ধরুন যে ক্ষেত্রে আপনি এই রিব্যালেন্সিংটা করতে পারবেন না, বা ধরুন আপনার সেরকম কেউ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নেই, অথবা আপনি নিজে টাইম দিতে পারছেন না, তার জন্য কিন্তু মিউচুয়াল ফান্ড অলরেডি হাইব্রিড ফান্ড লঞ্চ করেছে। হাইব্রিড ফান্ড কি? যে ফান্ডের সাহায্যে আপনার এই ইকুইটি এবং ডেট ফান্ডের যে রিব্যালেন্সিং সেটা কিন্তু ফান্ড ম্যানেজার সে কিন্তু আপনার হয়ে করে দিবে। অর্থাৎ যে সময় মার্কেট সস্তা থাকবে সেই সময় তিনি ইকুইটির পোর্শন বাড়াবেন, এবং যে সময় মার্কেট কিন্তু সস্তা থাকবে না সেই সময় ইকুইটির পোর্শন কিন্তু উনি কমাবেন। এর ফলে কি হবে, হাই মার্কেটে উনি সেল করবেন ইকুইটি, এবং লো মার্কেটে ইকুইটি কিন্তু বাই করবেন। এর ফলে অটোমেটিক রিব্যালেন্সিং হয়ে যাবে এবং আপনি আপনার রিটার্ন কিন্তু খুব ভালো জেনারেট করতে পারবেন। এবার বলি যে খালি ইকুইটি আর ডেট ফান্ডেই রিব্যালেন্সিং করলে হবে না। আপনাকে এর আগে আমি একটা চার্ট দেখিয়েছিলাম যে বিভিন্ন সময়ে কিন্তু আপনার বিভিন্ন সেক্টর ভালো পারফর্ম করেছে, যার মধ্যে আমি ইন্টারন্যাশনাল ফান্ড রেখেছিলাম, গোল্ড রেখেছিলাম। তো অতএব আপনার যে অ্যাসেট ক্লাস খালি ডেট ইকুইটির মধ্যে এখন সীমাবদ্ধ থাকলে হবে না, আপনাকে অন্য ফান্ডেও ইনভেস্টমেন্ট করতে হবে। ডিটেলসে আমি আর যাচ্ছি না, অল্প করে বলে দিই নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। গোল্ডে আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করবেন? দেখুন, গোল্ডে ইনভেস্টমেন্ট করার বর্তমানে 3 ধরনের প্রসেস আছে। একটা প্রসেস আছে আপনি ডাইরেক্ট জুয়েলারিতে যাবেন, সেখান থেকে আপনি ফিজিক্যাল গোল্ড পারচেস করবেন, তবে সেটা একটু কস্টলি পড়ে, তার কারণ সেখানে আপনার মেকিং কস্ট প্লাস জিএসটি লাগানো থাকে। দ্বিতীয় পদ্ধতি কি আছে, আপনি গোল্ড ইটিএফ এর মাধ্যমে ইনভেস্টমেন্ট করবেন। যদি আপনার ডিমেট অ্যাকাউন্ট রাখে তাহলে সেই ডিমেট অ্যাকাউন্টে আপনি কিন্তু মার্কেট থেকে ডাইরেক্ট শেয়ারে আপনি কিন্তু গোল্ড ইটিএফ বাই করতে পারেন। থার্ড নাম্বার কি আছে, যদি আপনার কোনো ডিমেট অ্যাকাউন্ট না থাকে তাহলেও চিন্তা করার কোনো কারণ নেই, বর্তমানে বিভিন্ন মিউচুয়াল ফান্ড হাউস তাদের নিজস্ব গোল্ড ফান্ড লঞ্চ করেছে, যেখানে ফান্ড অফ ফান্ড হিসাবে এটা ট্রিট করা হয়, এবং তার মাধ্যমেও কিন্তু আপনি গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন। দ্বিতীয় আরেকটা আপনাকে দেখিয়েছিলাম আমি, সেটা কি, সেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ফান্ড। দেখুন ইন্টারন্যাশনাল ফান্ডটা কি, আমাদের ভারতীয় বাজার কিন্তু সবসময় ভালো পারফর্ম করতে পারে না বা পারবেও না, কারণ মার্কেটের নিয়মই হচ্ছে অনবরত রেগুলার ভালো রিটার্ন দেওয়া যায় না, মার্কেটে আপ ডাউন থাকে। তো যেমন লাস্ট 2 বছর যদি আপনি দেখেন যে ইন্ডিয়ান মার্কেট কিন্তু সেরকম ভালো রিটার্ন জেনারেট করতে পারেনি, কিন্তু লাস্ট 2 বছরে যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেটের যদি রিটার্ন দেখেন দেখবেন সেই মার্কেট কিন্তু দারুণ রিটার্ন জেনারেট করেছে। অর্থাৎ যদি আপনি আপনার পোর্টফোলিওতে কিছুটা এক্সপোজার ইন্টারন্যাশনাল ফান্ডেরও রাখেন তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও এক্সট্রা কিছু রিটার্ন আপনাকে জেনারেট করে দিতে পারে। তবে যখন আপনি এই পোর্টফোলিও সাজাবেন অর্থাৎ অ্যাসেট অ্যালোকেশন করবেন, আমি অতি অবশ্যই বলবো যদি আপনার কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে তার কাছ থেকে অ্যাডভাইস নিয়েই করবেন, অথবা আপনি ভালো করে স্টাডি করবেন, রিসার্চ করবেন, তারপরেই কিন্তু
আপনি এই অ্যাসেট অ্যালোকেশনটা করবেন। না হলে যদি ভুল অ্যাসেট অ্যালোকেশন করে ফেলেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার রিটার্নের জায়গায় লসের চান্স কিন্তু অনেক বেড়ে যেতে পারে। এবারে আমি আপনাদেরকে গোল্ড এবং নিফটির একটা কম্পেয়ার করব, ইন্টারন্যাশনাল ফান্ড এবং ইকুইটির আপনার যে রোলিং রিটার্ন আছে তার একটা গ্রাফ দেখাবো। তো চলুন আগে আমি একটা একটা আপনাকে ওই চার্ট আপনাকে দেখাই, দেখালে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। দেখুন এখন আপনারা স্ক্রিনে যে চার্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডোমেস্টিক প্রাইজের গোল্ড অ্যান্ড আপনার নিফটি 50 টিআরআই, অর্থাৎ গোল্ড অ্যান্ড নিফটির মধ্যে কে কেমন কোন সময় রিটার্ন দিয়েছে। এখানে দেখুন জুলাই 2007 থেকে জুলাই 2012 অর্থাৎ 5 বছরের একটা রোলিং রিটার্ন এখানে নেওয়া হয়েছে। এখানে দেখুন ইয়েলো কালারের যে লাইনটা আছে সেটা কিন্তু গোল্ডের। এখানে দেখুন গোল্ড এই 5 বছরে আপনার রিটার্ন প্রায় 20% উপরে রিটার্ন দিয়েছে। সেখানে কিন্তু ইকুইটি আপনার 10% ভেতরে আছে। ইকুয়ালি যদি আপনি আবার দেখুন এই সময়টায় দেখেন যে জুলাই 2009 থেকে জুলাই 2014 এই সময় দেখুন গোল্ড ইকুইটি প্রায় একই রকম কিন্তু পারফর্ম করে যাচ্ছিল। আবার দেখুন এই চেঞ্জটা দেখা যাচ্ছে যে জুলাই 2012 থেকে জুলাই 2017 এই 5 বছরের ফ্রেমে গোল্ড কিন্তু কম রিটার্ন দিয়েছে এবং আপনার ইকুইটি কিন্তু অর্থাৎ নিফটি 50 টিআরআই কিন্তু তার থেকে বেশি রিটার্ন দিচ্ছে। আবার কোনো কোনো সময় দেখুন ওভারল্যাপিংও হয়েছে। তো এই গ্রাফটা থেকে আপনারা একটা জিনিস একটু খেয়াল করে দেখুন, যখন যখন ইকুইটি মার্কেট পড়েছে ম্যাক্সিমাম সময় তখন কিন্তু গোল্ড মার্কেট বেড়েছে। তার মানে এটা একটা সিম্পল ভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ইনভেস্টমেন্টে যদি গোল্ড এবং ইকুইটি যদি মিক্সচার থাকে তাহলে কিন্তু আপনি দুদিক থেকেই কিন্তু আপনি আপনার ইনভেস্টমেন্টকে প্রোটেক্ট করতে পারবেন। কারণ ইকুইটি যদি পড়ে, গোল্ড যেহেতু সাধারণত বাড়ে, সেক্ষেত্রে কি হবে ইকুইটি পড়ার যে পোর্শনটা সেটা কিছুটা আপনাকে গোল্ড কিন্তু মেকআপ করে দিবে। একইভাবে গোল্ড যখন পড়ছে ইকুইটি সাধারণত বাড়ছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাসেটটা নিয়ে যদি আপনি একটা চিন্তা ভাবনা করেন যে গোল্ড কিছু রাখবো ইকুইটি কিছু রাখবো, কিছুটা আপনার ড্রডাউন প্রোটেকশন কিছুটা আপনার এই অ্যালোকেশনটা করে দেবে। চলুন আমরা আরেকটা চার্ট দেখি, সেটা দেখলে আরো এর মধ্যে ক্ল্যারিটি আসবে। এই চার্টটা দেখুন, এই চার্টটাতে কম্পেয়ার করা হয়েছে নিফটি 50 টিআরআই অর্থাৎ ইন্ডিয়ান ইকুইটি মার্কেট, আর একটা হচ্ছে S&P 500 অর্থাৎ যেটা ইন্টারন্যাশনাল ফান্ডের বেঞ্চমার্ক। এখানেও আপনি দেখুন সাধারণত অনেক সময় ওভারল্যাপিং হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন জুলাই 2009 থেকে জুলাই 2014, জুলাই 2010 থেকে জুলাই 2015, জুলাই 2011 থেকে 2016 এবং 2012 জুলাই থেকে 2017 জুলাই, এই এতগুলো আপনার 5 বছরের রোলিং রিটার্নে দেখা যাচ্ছে যে আপনার ইকুইটি ইন্ডিয়ান ইকুইটি মার্কেট যেখানে নিচের দিকে রিটার্ন দিচ্ছে অর্থাৎ 10%-এর নিচেও নেমেছে, ইন্টারন্যাশনাল ফান্ড অর্থাৎ S&P 500 সেখানে কিন্তু অ্যাবাভ 20% রিটার্ন দিয়েছে। আবার অনেক সময় আপনি দেখুন যে হয়তো একই রকম রিটার্ন দিচ্ছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এর রিটার্নটা কিন্তু অপোজিট হয়েছে। অর্থাৎ যদি আপনার পোর্টফোলিওতে কিছুটা ইন্টারন্যাশনাল ফান্ডও যদি রাখা থাকে, সেও আপনার কিছুটা রিটার্ন অন্যান্য যে ফান্ডগুলো আছে বা অন্য কোনো ব্যক্তির যে পোর্টফোলিও সেখানের থেকে কিছুটা হলেও আপনাকে কিন্তু এক্সট্রা আলফা জেনারেট করে দিতে পারে। এবারে যে চার্টটা আপনারা দেখছেন এই চার্টটাতে আমরা কম্পেয়ার করেছি কার সঙ্গে, গোল্ডের সঙ্গে, ডোমেস্টিক গোল্ড অ্যান্ড S&P 500 অর্থাৎ ইন্টারন্যাশনাল ফান্ড। এখানে কিন্তু আপনি দেখবেন ওভারল্যাপিংটা কিন্তু তুলনামূলক অনেক কম হয়েছে। এখানে কিন্তু একবারে অপোজিট পারফর্ম করেছে ম্যাক্সিমাম সময়। কেবলমাত্র 2020 থেকে 2024 এবং 2020 থেকে 2025 এই টাইম ফ্রেমটাতে কিছুটা ওভারল্যাপিং হয়েছে, না হলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে অপোজিট ডাইরেকশনে কিন্তু কাজ করেছে। অর্থাৎ যেখানে ধরুন আমি যদি এখানে ধরি যে 2013 জানুয়ারি থেকে 2018 জানুয়ারি বা জানুয়ারি 2014 থেকে জানুয়ারি 2019 এই 5 বছরের যদি রোলিং রিটার্ন নিই, দেখবেন যেখানে গোল্ড কিন্তু বিলো রিটার্ন দিয়েছে অর্থাৎ 10%-এরও নিচে গেছে, সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল ফান্ড অর্থাৎ S&P 500
প্রায় আপনার 20%-এর উপরে রিটার্ন দিয়েছে। আমি এই যে চার্টগুলো দেখে একটা জিনিসই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে যদি আপনার ফান্ডটা বা যদি আপনার ইনভেস্টমেন্টটা যদি প্রপারলি একটা অ্যাসেট অ্যালোকেশনের মাধ্যমে হয়, তাহলে কিন্তু আপনি ড্রডাউন রিস্ক অনেকটা কমাতে পারবেন এবং আপনার অপরচুনিটি থাকবে একটু বেশি রিটার্ন জেনারেট করার। অর্থাৎ আগেকার দিনে কি হতো যে না, ব্যালেন্স ফান্ড বলতে কি বোঝায়, ডেট অ্যান্ড ইকুইটি, কিন্তু তখন এই অপশানগুলো ছিল না। বর্তমানে কিন্তু আপনার কাছে অনেক বেশি অপশান আছে যেগুলোকে আপনি কাজে লাগিয়ে আপনি আপনার পোর্টফোলিওকে আরো সুন্দর এবং ওয়েলদি করতে পারবেন। তো যখনই আপনি ইনভেস্টমেন্ট করবেন এই কথাটা কিন্তু মাথায় রাখবেন যে আপনার ফান্ডে সব রকমের অ্যাসেট যেন থাকে। এবারে প্রশ্ন হচ্ছে যে কতটা পার্সেন্টেজ আপনি রাখবেন। দেখুন, এটা ডিপেন্ড করছে, আগেই বলেছি, আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা কতটা তার উপর, আপনি কত দিনের জন্য ইনভেস্টমেন্ট করছেন সেটার উপর, এবং আপনার ফাইন্যান্সিয়াল যে গোল সেটা কি আছে, কত দিনের জন্য আছে তার উপর কিন্তু ডিপেন্ড করে। ইন জেনারেল আমরা বলে থাকি সব ক্ষেত্রে একটা থাম্ব রুল থাকে, যদিও থাম্ব রুলটা কিন্তু ডিপেন্ড করে না সবকিছুর উপরে, এর মধ্যে আরো অনেক কিছু ব্যাপার থাকে, কিন্তু নর্মালি একটা থাম্ব রুল যদি আপনি মেনে চলেন তাহলে আমি বলবো যে গোল্ড বা সিলভার আপনি আপনার পোর্টফোলিওতে মিনিমাম 10-20% রাখুন, ইন্টারন্যাশনাল ফান্ড মিনিমাম 10% রাখুন, আর ডেট অ্যান্ড ইকুইটি এটা কিন্তু আপনি আপনার বয়স অনুপাতে কিন্তু আপনি এটাকে চেঞ্জ করতে থাকুন, তাহলে কিন্তু আপনি সুন্দর একটি আপনার অ্যাসেট অ্যালোকেশন যুক্ত পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আজকে আপনি যেটা অ্যাসেট অ্যালোকেশন করলেন এটা কিন্তু সব দিন একই থাকে না, আপনাকে কিন্তু প্রতি 2 বছর ছাড়া ছাড়া এটাকে কিন্তু চেঞ্জ করতে হবে এবং ইকুইটি ডেটের পরিমাণ কিন্তু আপনাকে আপ ডাউন করতে হবে। তবে আপনাদের জন্য আরো একটা সুখবর আছে, সেটা হচ্ছে কি যে ভারতের মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো তাদের একটি নতুন সেক্টর বা নতুন একটা ফান্ড লঞ্চ করেছে এবং যেই ফান্ডে কিন্তু তারা কিন্তু এই অ্যাসেট অ্যালোকেশনটাকে তারা প্রপারলি কিন্তু ফলো করছে এবং এই ফান্ডটা কিন্তু দেখা গেছে পাস্টের যদি আমরা এর পারফরমেন্স নিই এটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে সাকসেসফুল। সেটা কি, সেটা হচ্ছে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড প্রত্যেকটা এএমসি হাউসের কিন্তু আছে। এখানে কি হচ্ছে, এই অ্যাসেটে নর্মালি আমরা যেটা ইকুইটি অ্যান্ড ডেট বলেছিলাম, এখানে কিন্তু ইকুইটি আছে, ডেট আছে এবং তার সঙ্গে সঙ্গে কমোডিটি অর্থাৎ গোল্ড সিলভারটাও কিন্তু অ্যাড করা আছে এবং ফান্ড ম্যানেজার কিন্তু চাইলে সে মার্কেট কন্ডিশন বুঝে এগুলো কিন্তু আপ ডাউন বা হাই লো পার্সেন্টেজ করতে পারে। কিছু কিছু মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে আবার ইন্টারন্যাশনাল ফান্ডেরও এক্সপোজার আছে। অতএব যারা নিজে থেকে পারবেন না বা যাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নেই তাদের ক্ষেত্রে আমি বলবো এরকম মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড যদি আপনি আপনার পোর্টফোলিওতে রাখেন তাহলে কিন্তু সেখান থেকেও আপনার অনেকটাই অ্যাসেট অ্যালোকেশন হয়ে যাবে এবং আপনি একই সঙ্গে ইকুইটি, ডেট, গোল্ড, সিলভার, ইন্টারন্যাশনাল ফান্ডের এক্সপোজার কিন্তু আপনি নিতে পারবেন। আজকের এই আমার ভিডিওর উদ্দেশ্য ছিল আপনাকে জানানো যে আপনি আপনার টাকা কোনো সময় এক জায়গাতে সম্পূর্ণ টাকা ইনভেস্টমেন্ট করবেন না। ইকুইটি, ডেট, গোল্ড এবং ইন্টারন্যাশনাল ফান্ডে সঠিকভাবে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে আপনি আপনার রিস্ক অনেকটাই কমাতে পারবেন। সময়ের সঙ্গে সঙ্গে অতি অবশ্যই আপনার পোর্টফোলিও রিব্যালেন্সিং কিন্তু করতে হবে। যারা নিজেরা রিব্যালেন্সিং করতে পারবেন না বা করতে চাচ্ছেন না তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে কোনো একটা এএমসির মাল্টি অ্যাসেট অ্যালোকেশন টাইপের ফান্ড চুজ করা। তবে ফান্ড চুজ করাটা ডিপেন্ড করবে আপনার কতটা আপনি রিস্ক নিতে পারেন, কত দিনের জন্য ইনভেস্টমেন্ট করবেন এবং আপনার কি গোল আছে তার উপরে। আজকের ভিডিও এখানেই আমি শেষ করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, পারলে একটা থ্যাংক ইউ দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অতি অবশ্যই finsolution.com চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পার্সোনাল ফাইন্যান্সের নতুন কোনো একটা টপিক নিয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।